এই যে দুটো কিডনি, এই যে কিডনি দুইটার ছবি। কিডনি মাথার উপরে ছোট্ট রকমের দুটো গ্ল্যান্ড বসে। অ্যাড মানে নিকটে, অ্যাড এড অ্যাড মানে যোগ করা, কাছে থাকা। হ্যাঁ, রিনা মানে কিডনি, রিনা, অ্যাডরিনাল। অ্যাডরিনাল নামটা কোত্থেকে আসলো? অ্যাড মানে অ্যাড, অ্যাড মানে কি? যোগ করা বা কাছে থাকা। রেন মানে কিডনি, রেন কিডনি। আচ্ছা হ্যাঁ আসে। তাহলে কিডনি, কিডনির কাছে থাকে, অ্যাডে থাকে, কিডনির অ্যাডে। রিনাল, রিনাল আর্টারি নাম শুনেন নাই? রিনাল আর্টারি, হ্যাঁ, রিনাল ক্যান্সার। রেন মানে কিডনি, তার সাথে অ্যাড যোগ হয়েছে, মানে কিডনির মাথার উপরে বসে থাকে এই জায়গাটায় বসে থাকে, এইটাই হলো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তারপরে টেস্টিস, ওভারি। টেস্টিস আর ওভারি কোথায় তৈরি হয়? টেস্টিস ওভারি এক জায়গায় তৈরি হয়। কোন জায়গা থেকে? এটা হলো পিঠের চামড়া, পিঠ, পিঠের চামড়ার কোন একটা জায়গায় প্রথমে একটা ছিদ্র হয় বাচ্চা যখন তৈরি হয়। পেটের মধ্যে পিঠের দিকে একটা ছিদ্র তৈরি হয়। ছিদ্র তৈরি হওয়ার পরে এখানকার কোষগুলো এই পথ দিয়ে এইখান ছিদ্র দিয়ে ঢুকে। বোঝা গেল? এই চামড়ার কোষ এই ছিদ্র দিয়ে চামড়ার ভিতরে ঢুকতেছে পিঠের দিক দিয়ে, এই জায়গাটা এখান দিয়ে ঢুকে এইখানে দুই পাশে দুইটা টেস্টিস অথবা ওভারি তৈরি হয় একই জায়গায়। ছেলে হোক মেয়ে হোক, টেস্টিস এবং ওভারি পিঠের চামড়ার কোষ, তাকে বলে এক্টোডার্ম। এক্টোডার্ম থেকে তৈরি, পিঠের চামড়ার দিয়ে তৈরি। নার্ভাস সিস্টেমটা, ব্রেন, স্পাইনাল কর্ড পিঠের চামড়া দিয়েই তৈরি, বিরাট লম্বা নল হয়ে যায়। তারপরে এই যে মেরুদণ্ডের হাড্ডিগুলো, এইখানে একটা টেস্টিস, এইখানে একটা টেস্টিস। কোন লেভেল এইটা? এই যে আমাদের বুকের হাড় আছে না, বুকের হাড়, এই সোজা এইখানে একটা টেস্টিস, এইখানে একটা টেস্টিস তৈরি হয়। কোরআনে এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন, এমব্রায়োলজি। আমি তোমাদের সৃষ্টি করেছি তোমাদের বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ডের মাঝামাঝি স্থানের প্রক্ষিপ্ত তরল পদার্থ থেকে। এইগুলো হলো বুকের খাঁচার হাড্ডি, বুকের খাঁচার হাড্ডি আর মেরুদণ্ড। এই যে মেরুদণ্ড, বুকের খাঁচার হাড্ডি, এর মাঝামাঝি জায়গায় এখানে দুটো টেস্টিস দুই পাশে তৈরি হয়, মেরুদণ্ডের দুই পাশে, আর ওভারিও এখানেই তৈরি হয়। এখানে থাকে লম্বা দড়ির মতো কর্ড, কর্ড মানে লিগামেন্ট। এই লিগামেন্ট আস্তে আস্তে ছোট হতে থাকে, ছোট ছোট হতে হতে এইদিকে গিয়ে এই টেস্টিসটাকে টেনে টেনে এই জায়গায় নামায়া ফেলে। হ্যাঁ, এই যে স্ক্রোটাম, অন্ডকোষের যে থলেটা, দেখলেন কোথাকার জিনিস কোথায় নামায় আনা হলো। আল্লাহ তাআলা মানুষের জন্মের ইতিহাস শুনিয়েছেন যে আমি তোমাদের সৃষ্টি করেছি তোমাদের বক্ষপিঞ্জর, মানে যেই হাড্ডিগুলো, ওই যে বুকের খাঁচা, বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড, এটা মেরুদণ্ড, বক্ষপিঞ্জর মেরুদণ্ডের মাঝামাঝি, এই জায়গাটা মাঝামাঝি, এই পাশের এই জায়গাটা মাঝামাঝি, বক্ষপিঞ্জর মেরুদণ্ড, বক্ষপিঞ্জর মেরুদণ্ড মাঝামাঝি জায়গার এখানকার কোষ দিয়ে তৈরি। এখানকার কোষ আবার এই পিঠের চামড়া দিয়ে এইগুলো তৈরি হয়েছে, টেস্টিস ওভারি। তারপরে এটাকে আল্লাহ সেকেন্ড টাইম এটাকে শিফট করায় আনলেন, সরাই আনলেন। কেন সরাই আনলেন? আমরা তো দেখি যে অন্ডকোষ বুকের খাঁচার এখানে নাই। অন্ডকোষ কোথায় চলে আসে জন্মের সময়? একদম নিচে, স্ক্রোটাম, হ্যাঁ, স্থলের মধ্যে, থলের ব্যাগের মধ্যে চলে আসে। এইখানে আনার উদ্দেশ্য হলো এইখানে যদি টেস্টিস থাকতো তাহলে এগুলো শুক্রগুলো গরমের চোটে মারা যেত, ভিতরে তো গরম। এই জন্য এই টেস্টিস দুটোকে নামায় এখানে আনলেন,
অন্ধকোষ। কোনো কোনো বাচ্চার, ছেলে বাচ্চার একটা নামে আর একটা নামে নাই, পথে আটকা পড়ে গেছে। হ্যাঁ, পথে আটকা পড়ে যায় জায়গায় জায়গায়, কারো একটাই সেই জায়গায় নামলো, কারো একটা এসে এখানে ঠেকে পড়লো, ভবিষ্যতে এটা ক্যান্সার হয়ে যায়। দুইটাই নেমে আসে স্বাভাবিক পথ হিসেবে। আর মেয়েদের কি হয়, মেয়েদের অর্ধেক পথ নামে, এখান থেকে এইটুকু নামলো, এখান থেকে এইটুকু নামলো। ও দুই পাশে অবস্থান করে ওভারি, এই দুইটা ওভারি মেয়েদের পেটের ভিতরে, তল পেটে দুই পাশে, জরায়ুর দুই পাশে অবস্থান করে। ছেলেদেরটা নেমে আসলো, মেয়েদেরটা ভিতরেই থেকে গেল, কিন্তু এই জায়গায় থাকে না, অরিজিনাল যে যেখান দিয়ে তৈরি সেখানে থাকে না, এটা নেমে আসে তল পেটে, পেলভিক ক্যাভিটি, তল পেট। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড শুনে, এটি মস্তিষ্কের পাদদেশে অবস্থিত। পাদদেশ কাকে বলে? পায়ের কাছে, পায়ের কাছে মানে নিচের অংশে। এটি দেহের অন্যান্য গ্রন্থির তুলনায় সবচেয়ে ছোট, কিন্তু এই গ্রন্থি থেকে সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয়। ছোট কিন্তু বেশি হরমোন। হ্যাঁ, এরা হইল হেড অফিস, হরমোন সিস্টেমের হেড অফিস। এটি মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই গ্রন্থির সংখ্যা মোট 2টি। পিটুইটারি গ্রন্থিকে 2টি অংশে ভাগ করা হয়েছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি মানে সম্মুখে, কি কি তৈরি করে দেখেন, এই যে হরমোনগুলোর নাম দেওয়া আছে, গ্রোথ হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক, গোনাডোট্রপিক হরমোন, তারপর লুটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর পিছনেরটা পশ্চাৎ পিটুইটারি, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অক্সিটোসিন হরমোন। তাহলে দেখেন, এই ব্রেনের সাথে লাগানো, ব্রেনের পাদদেশে নিচের অংশে, এইটাই হলো আসল। এইখান থেকে সিগন্যাল যাবে থাইরয়েড গ্ল্যান্ডে, রক্তের মাধ্যমে এই হরমোনগুলো চলে আসবে থাইরয়েড গ্ল্যান্ডে। থাইরয়েড গ্ল্যান্ড আবার যে জায়গায় যে কাজ করাইতে হবে সেইখানে গিয়ে ধাক্কা মারে, এখানে গিয়ে স্টিমুলেট করে, উদ্দীপনা দেয়। তাহলে গ্রোথ হরমোন মানে মানুষকে লম্বা কতটুকু বানানো হবে, কেউ বেশি লম্বা হয়ে যায়, কেউ কম লম্বা হয়, কেউ একেবারে বেঁটে থাকে। ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এটা হলো ওভারিতে গিয়ে কাজ করবে। ওভারি, ওভারিতে গিয়ে ডিমটা, ওভারির যে ডিম, ডিমটাকে বের করবে। এটা হলো ওভারি, ওভারির চারপাশে ডিম ছড়ানো আছে। মোট কয়টা ডিম? মেয়েদের 400টা ডিম থাকে। 400টা ডিম সারা জীবন ভরে, মাসে একটা করে ডিম বের হয়। কোনো মাসে যদি 2টা ডিম বের হয়ে আসে একসাথে, তখন 2টা বাচ্চা হয়, যমজ। আবার 3টা ডিম যদি বের হয়ে আসে, 3টা বাচ্চা হবে। তাহলে এই যে ডিমগুলো আছে, হাঁসের ডিম দেখছেন না, হাঁস জবাই করার পরে কোনোটা একদম সাদা কাভার হয়ে গেছে না, আর কোনোটা কুসুম হলুদ হলুদ, কোনোটা ছোট ছোট, আস্তে আস্তে বড় বড়, বিভিন্ন স্টেজে। তো এইগুলো কোনোটা আগে বের হবে, এটা এটা এখান থেকে কিনার থেকে ফেটে ডিমটা বের হয়ে ফ্যালোপিয়ান টিউবে ঢুকবে। ফ্যালোপিয়ান টিউব থেকে এটা গড়াইতে গড়াইতে জরায়ুর দিকে যাবে। শুক্র আসলে বাচ্চা হবে, শুক্র না আসলে বাচ্চা হবে না। তো এইটাকে উদ্দীপনা দেয় এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন। তাহলে যে মায়েদের বাচ্চা হয় না, 15-20 বছর বিয়ে হয়েছে, তারা আবার ডাক্তারের কাছে ঘোরাঘুরি করে যে আমাদের বাচ্চা দরকার। তখন ডাক্তার এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন বের করার জন্য ওষুধ দেয়, ইনজেকশন, ট্যাবলেট এগুলো দেয়, যাতে ওই পিটুইটারি থেকে হরমোন বের হয়। হরমোন বের হলে এরা এসে এই ডিমটা ফুটায় বের করে দেবে। এটার নাম হলো লুটিনাইজিং হরমোন। গ্রোথ হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। মানে থাইরয়েডকে স্টিমুলেটিং মানে কি? স্টিমুলেটিং মানে উদ্দীপনা দিবে, জাগিয়ে তুলবে, কাজ করাবে। স্টিমুলেট করা, উদ্দীপনা দেওয়া, কাজ করতে বাধ্য করা, স্টিমুলেট, উদ্দীপনা দেওয়া। তারপরে অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন, ওই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গিয়ে এটা
হরমোন তৈরি করাবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিডনির মাথার উপরে। গোনাডোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন হলো, গোনাড মানে হলো যৌন, যৌন যন্ত্র, যৌন হরমোন। যেমন ছেলে বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে পেনিস বড় হবে, মেয়েদের ব্রেস্ট বড় হবে, হ্যাঁ, তাদের মেয়েদের চেহারা ফেরত আসবে, আর ছেলেদের চেহারা ফেরত আসবে। এইটা হলো গোনাডোট্রপিক হরমোন। মেয়েদের মাসিক তৈরি করাবে, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন ওভারি থেকে বের হবে। আর ছেলেদের টেস্টোস্টেরন হরমোন বের হবে টেস্টিস থেকে, অন্ডকোষ থেকে। তাহলে এগুলো সব নিয়ন্ত্রণ কার হাতে? পিটুইটারি। পিটুইটারি হলো হেড অফিস। এগুলো ব্রেনের পাদদেশে, মানে ব্রেনেরই অংশ, নিচের অংশে বসে। দুটো অংশ, অ্যান্টেরিয়র মানে সামনের অংশ, পোস্টেরিয়র হলো পিছনের অংশ। পোস্টেরিয়রের কাজ কিছুই না, প্রস্রাব কমায় ফেলা, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেটিক মানে পেশাব বাড়ানো, আর অ্যান্টি মানে নাবোধক। আর অক্সিটোসিন হরমোন হলো কি, ডেলিভারির পরে বা ডেলিভারির সময়ে এই অক্সিটোসিন নামক হরমোন বের হয়। অক্সিটোসিন হরমোন জরায়ুর গায়ে ধাক্কা মারে মাংসপেশিকে, বাচ্চাটাকে বের করে দেওয়ার জন্য। এই হরমোনটার নাম হলো অক্সিটোসিন হরমোন। ডেলিভারির পরে জরায়ু 3 মাসের মধ্যে স্বাভাবিক ছোট হয়ে আসে, স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। কে ফেরত আনে? এই অক্সিটোসিন হরমোন। এই অক্সিটোসিন হরমোন ডেলিভারির পরে যদি বের না হয়, তাহলে 9 মাসে জরায়ুটা কত বড় হয়েছিল? 9 মাসে এই পর্যন্ত, এই যে এখানে হাড্ডি আছে না একটা, এই জরায়ু এখান থেকে চলে এসে এসে এই পর্যন্ত টাচ করে। পেট ভরা খালি জরায়ু 9 মাসের বাচ্চা পেটে। এই জরায়ুটা ছোট হবে যদি মায়ে বাচ্চাকে বুকের দুধ পান করায়। যদি বুকের দুধ পান না করায়, তাহলে এই যে অক্সিটোসিন হরমোন, এইটা বের হবে না ব্রেন থেকে। বাচ্চা যখন দুধ চোষণ দেয়, সাক করে, সাকলিং, তখন এই যে নিপুলের উপরে যে সে চুষতেছে, চুষার কারণে ব্রেনের মধ্যে একটা শিহরণ যায়। ব্রেন তখন এই অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলে যে তুমি শিগগির অক্সিটোসিন ছেড়ে দাও। অক্সিটোসিন ব্রেস্টে দুধ বের করে দিবে ধাক্কা দিয়ে দিয়ে, আর এই অক্সিটোসিন জরায়ুকে তাড়াতাড়ি চাপ দিয়ে দিয়ে, জরায়ুর মাংসগুলোকে চাপ দিয়ে দিয়ে ছোট করে নিয়ে আসবে। চাপ দিলে কি হবে? জিনিসটা ছোট হবে না? 9 মাসে জরায়ু এই পর্যন্ত উঠছিল, এখন আস্তে আস্তে নিচে নামতেছে, নিচে নামতেছে যদি বাচ্চা দুধ পান করে। দুধ পান যদি না করায়, তাহলে অক্সিটোসিন আসবে না। অক্সিটোসিন না আসলে জরায়ু ছোট হবে না, এবং যেহেতু ব্রেস্ট পান করাইতেছে না, তার বুকের দুধও আর ছোট হবে না। যে মায়েরা, যে বাচ্চা জন্মের পরে বুকের দুধ পান না করায়, তাদের ব্রেস্ট বড় বড় থেকে যায়, তাদের জরায়ু এত বড় থেকে যায়, 1 বছর পরে মনে হবে যে তার পেটের মধ্যে 6 মাসের বাচ্চা, অথচ কোনো বাচ্চা নাই। পেট ভরা কি দিয়ে? জরায়ু দিয়ে। কেন জরায়ু ছোট হয় নাই? কেন ছোট হলো না? দুধ পান করায় নাই। দুধ পান করাইলে কি হইতো? নিপুলে চুষলে পরে শিহরণ যাইতো ব্রেনে, ব্রেন আবার পিটুইটারিকে বলতো যে অক্সিটোসিন পাঠাও, অক্সিটোসিন গিয়ে বুকের দুধ তৈরি করা বাড়ায় দিত, এবং জরায়ুকে তাড়াতাড়ি কন্ট্রাকশন করে, সংকুচিত করে ছোট করে নিয়ে আসতো, জরায়ু স্বাভাবিক হয়ে যেত। কুমারী মেয়েদের জরায়ু যতটুকু থাকে, 1 বছর পরে ওই মা তার জরায়ু এতটুকুই পাইত। কিন্তু দুধ পান না করার কারণে তার জরায়ু ছোট হইল না, জরায়ু বড়ই থেকে। তাহলে এটা একটা ক্ষতিকর দিক, দুধ পান না করানো। আল্লাহ তাআলা সিস্টেম করেছেন দুধ পান করানো উচিত। কোরআনে কি অর্ডার আছে বুকের দুধ পান করানোর ব্যাপারে? হ্যাঁ, 30 মাস, 2 বছর বা 30 মাস বলা হয়েছে। মায়েরা গর্ভে বাচ্চা আসার পরে 30 মাস দুগ্ধপান করাবে। এটা বাচ্চার অপশনাল নাকি ফরজ? এটা আল্লাহ তাআলা যেটা কমেন্ট করেন সেটা কি ফরজ? মায়ের জন্য এটা ফরজ।
বাচ্চার অধিকার। যে বাচ্চাকে দুধ পান করানো হইল না, কিয়ামতে সে আল্লাহর কাছে মামলা দিবে যে আমার মা আমাকে বুকের দুধ দেয় নাই। বুকের দুধ না দিলে সেই বাচ্চা মায়ের কাছে ঋণী থাকে না। হ্যাঁ, বুকের দুধ পান করাইলে সেই বাচ্চাটা ঋণী হয়ে যায়, তার ব্রেনের মধ্যে তথ্য জমা হয় যে আমার মা আমাকে বুকের দুধ পান করালো। তখন সে মায়ের প্রতি যত্ন নেয় বুড়া বয়সে। যে এই অক্সিটোসিন হলো সেই হরমোন যেটা অধিকাংশ মায়েরা এই বুকের দুধ পান করে না। বিশেষ করে এখন সিজার অপারেশন তো 90%টাই হয়, 10টা নর্মাল ডেলিভারি হয় কিনা সন্দেহ। এই যে সিজার অপারেশনে কতগুলো ইঞ্জেকশন দেয় না, কয়টা ইঞ্জেকশন দেয়, অনেক। পিঠে দেয়, হাতে দেয়, মাংসে দেয়। এই যে কেমিক্যাল গুলো ঢোকায়, ইঞ্জেকশন নামক কেমিক্যাল, রাসায়নিক পদার্থ, এরা বুকের দুধ তৈরি করা কমায় ফেলে। সিজারের পরে বাচ্চাকে বুকের দুধ ধরে, বাচ্চা দুধ পায় না। কেন? ওই বিভিন্ন অপারেশনের জন্য যে ইঞ্জেকশন গুলা দিয়েছে, দুধ কমে যায়, তখন বাচ্চার দুধ পান করা বন্ধ হয়ে যায়। দুধ চুষে দুধ আসে না। মায়েরা বলে দুধ তো ধরলাম, দুধ তো বের হয় না। অনেক মায়েরা, নতুন মা যারা হলো, তারা ধরতেও পারে না বাচ্চাটা ঠিক কিভাবে ধরতে হবে। শুধু বোট চুষলে পরে কিন্তু দুধ নামবে না। দুধ থাকে কোথায়? দুধের পেছনে যে কালো একটা দাগ আল্লাহ তাআলা দাগ দিয়ে দেন, কুমারী মেয়েদের এই দাগটা থাকে না। কুমারী মেয়েদের ব্রেস্টে শুধু নিপল বোট, তার পিছনে কোনো দাগ নাই। যখনই পেটে বাচ্চা আসলো, পিছনে একটা দাগ আল্লাহ তাআলা মার্ক করে দিলেন, কালো দাগ। মাকে বোঝানো হইলো যে এই কালো দাগের মধ্যে যদি বাচ্চা মুখ দিয়ে চোষণ দেয়, তখনই কেবলমাত্র দুধ বের হবে। শুধু বোট চুষলে বোটের নিচে কোনো দুধ থাকে না, দুধ পাবে না। বাচ্চা বিরক্ত হবে, যতই মায়ের ধরুক, বাচ্চা বলে যে আমি দুধ পাই না, আমি কেন চুষবো। আর মায়েরা প্রথমে বাচ্চা ধরবে, নিপুল ঠোঁটে ছোঁয়াছুঁই হবে, বাচ্চা হা করবে যখন দুধ নেওয়ার জন্য, তখন ওই কালো চামড়া যাকে বলা হয় অ্যারিওলা, কি নাম? অ্যারিওলা। অ্যারিওলা যখন মুখের মধ্যে নিয়ে চোষণ দেবে, তখন দুধ বের। আর সিজারের বাচ্চাদের দুধ বের হইতে 3-4 দিন লেগে যায়, যদি মা ধৈর্য ধরে দুধ পান চালু রাখে। মায়েরা চালুও রাখে না, ব্রেস্ট ফিডিং ফেল হয়ে যায়। তাহলে ব্রেস্ট ফিডিং ফেল হওয়া মানে কার ক্ষতি? বাচ্চারও ক্ষতি, মায়ের। রক্ত থামে না যদি ব্রেস্ট ফিডিং না করানো হয়। ব্রেস্ট ফিডিং করলে অক্সিটোসিন আসে, মাংসকে চাপ দেয়, রক্তবাহী নালী চাপের মধ্যে পড়ে আর রক্ত বের করতে পারে। বাচ্চা শাহজাহানের ওয়াইফের নাম কি ছিল? বিল্ডিং করলো মমতাজ, তাজমহল না, তাজমহল বিল্ডিং করলো। এই মমতাজ কি অসুখে মারা গেল? বাচ্চা জন্ম দিতে গিয়ে। জন্ম তো সবাই দেয়, কিন্তু মারা গেল কেন? পিপিএইচ নাম কি? পিপিএইচ মানে কি? পোস্ট পার্টাল হিমোরেজ। পোস্ট মানে পরে, পার্টা মানে বার্থ, হিমোরেজ মানে রক্তপাত। বাচ্চা ডেলিভারি হয়ে গেল, তারপরেও রক্ত থামতেছে না, থামতেছে না। কেন থামতেছে না? অক্সিটোসিন পাচ্ছে না। অক্সিটোসিন ব্রেন থেকে আসবে, জরায়ুতে যাবে, রক্তের মাধ্যমে জরায়ুতে চাপ দিবে, রক্তবাহী নালীগুলো চাপের কারণে চুপসে যাবে, আর রক্ত বের করবে না। তাহলে বাচ্চা শাহজাহানের আমলে তো এত হাসপাতাল ছিল না, এত গাইনি ডাক্তার ছিল না। প্রিয়তমা স্ত্রী মারা গেল রক্তপাত হইতে হইতে, রক্ত পড়ে পড়ে, রক্ত নাই তো মানুষ নাই। পিপিএইচ, পোস্টপার্টাল হিমোরেজ। এই অক্সিটোসিন হলো সেই দায়িত্বটা পালন করে, রক্তপাত তাড়াতাড়ি থামায় দেয় যদি ব্রেস্ট ফিডিং সাথে সাথে করা হয়। আধা ঘন্টার মধ্যেই বুকে দুধ ধরা উচিত বাচ্চাদের, সিজারই হোক আর নর্মাল ডেলিভারি। সিজার হইলেও তার অ্যাটেন্ডেন্টরা বাচ্চাকে বুকের দুধে ধরবে, শোয়া অবস্থায় রোগী শুয়ে আছে, তারপরেও বুকের দুধ চাইবে। আচ্ছা, তারপরে লুটিনাইজিং হরমোন, এটা হলো ওভারিতেই কাজ করে, মেয়েদের হরমোনই বেশি। কেন? এরা বাচ্চা জন্ম দেওয়ার যে মহান দায়িত্ব পালন করছে, তাই না? এই জন্য এই অনেকগুলো হরমোন দেখেন,
এই যে গোনাডোট্রপিক হরমোন 5 নাম্বার, 6 নাম্বার, 2 নাম্বার ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এগুলো সব মেইলি সংক্রান্ত হরমোন। বাচ্চা আসে, মাসিক চালু রাখে, বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে রক্ত থামানো দরকার, হ্যাঁ, এই যে অক্সিটোসিন আসবে, এই সবগুলো মেয়ে সংক্রান্ত ব্যাপার স্যাপার। কারণ বাচ্চা হওয়ার যে বিশাল কষ্ট এবং দায়িত্ব, এটা মেয়েদেরকে দেওয়া হয়েছে এবং তাদের জন্য এতগুলো হরমোন কাজ করে। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এইটা কি জিনিস? 8 নাম্বার মেলানোসাইট। মেলানো মানে হলো কালো, ব্ল্যাক, সাইট মানে সেল, কালো কোষ। এই যে আমাদের কেউ কালো চামড়া আর কেউ সাদা চামড়া, আছে না? আফ্রিকান লোকেরা কিরকম? বেলাল, আফ্রিকা, কালো চামড়া। এই কালো চামড়ার কারণটা কি? এই মেলানোসাইট। মেলানোসাইট মানে কালো পিগমেন্ট, কালো রং, কালো রঞ্জন, এইগুলো চামড়ার নিচে তৈরি করে। কালো রং থাকা ভালো না না থাকা ভালো? নাই মামার চেয়ে কি কানা মামা ভালো না? তো কারো মেলানোসাইট আছে, কারো মেলানোসাইট নাই। তাহলে আছে আলা ভালো না নাই আলা ভালো? আছে আলা ভালো। কালো পিগমেন্ট, কালো চেহারা, ওরা শক্তিশালী হয়। দুনিয়ায় দৌড়ে ফার্স্ট হয় কি, কালো চামড়া না সাদা চামড়া? কালো। কালো দেখেন না কালো চামড়া? হজ করতে যায় দেখবেন কালো চামড়াদের ধাক্কা ধাক্কিতে আপনি কোনো ঠাই পাবেন না। হাজরা আসওয়াদ চুমু দেওয়ার সময় কালো আলারা এত শক্তিশালী। ইউরোপের সাদা মেয়েরা কালো স্বামী পছন্দ করে, আফ্রিকার ওরা হলো এনার্জেটিক। তাহলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এটাও তৈরি করে হলো আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড। কালো চামড়া হওয়ার জন্য দায়ী হলো এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই হরমোন যার বেশি সে তত কালো হবে, এই হরমোন যার নাই সে সাদা হবে, ফর্সা হবে। সাদা সাদা এরা হলো তাপ সহ্য করতে পারে না, পরিশ্রমী হয় না, শক্তিশালী হয় না। এটা হলো আল্লাহ তাআলার একটা হরমোন, তাকে কালো বানানো। কালো কালো বানানো মানে সে নেগলেক্টেড না, হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম। তারপরে পিছনের পোস্ট পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটা হলো পানি ধরে রাখে, পেশাবের সাথে সব পানি বের হতে দেয় না। অ্যান্টি মানে এগেইনস্ট, বিরুদ্ধে। ডাইউরেসিস মানে হলো পেশাব বাড়ানো, পেশাব বাড়ানোর বিপক্ষে কাজ করে, অ্যান্টি। অক্সিটোসিন হরমোন নিয়ে তো অনেক কথা বললাম। অক্সিটোসিন, হ্যাঁ, এটা ব্রেস্টে দুধ বাইর করে, জরায়ুকে চাপ দেয়, রক্ত থামায় ফেলে এবং মৃত্যুর হাত থেকে বাঁচায়। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড হলো যে আমাদের শিল্ডের মতো গলায় থাকে। এটি শ্বাসনালীর উভয় পাশে ষড়যন্ত্রের সম্মুখভাবে হলদের লাল রঙের দুটি পিণ্ড দ্বারা গঠিত। আকার অনেকটা ইংরেজি বড় হাতের এইচ এর মতো। এর ওজন প্রায় 20 থেকে 40 গ্রাম। পুরুষের তুলনায় মহিলাদের এটি বেশ স্পষ্ট। খাবারে আয়োডিনের অভাবে এটি ফুলে যায়। তাহলে আয়োডিন লাগে এইটার খাদ্য, খনিজ পদার্থ। আমাদের শরীরটা আল্লাহ তাআলা 28টা মৌলিক পদার্থ, খনিজ পদার্থ দ্বারা তৈরি করেছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা নাম আমরা জানি, কি কি? লোহা, আয়রন, তাই না, কার্বন, হাইড্রোজেন, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তারপরে জিঙ্ক, আয়োডিন একটা। 8-10টা নাম আমাদের প্রচলিত, আর বাকি আরো অনেকগুলো আছে। 28টা জিনিস দ্বারা এই বডি তৈরি। এই 28টা উপাদান আমাদের বডিতে লাগে। 28টা উপাদান আমরা কোথায় পাবো? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সৃজন করেছি আমি তোমাদের মাটি দিয়া ইনসান, মরণের পরে এ মাটির বুকে তোমরা পাইবে স্থান। তারপর আমি বিচারের তরে আখিরাতে কিয়ামতে উঠাবো তোমায় এই মৃত্তিকা হতে। সুন্দর না অনুবাদটা? সূরা তাহা
হযরত ওমর এই আয়াতটুকু তার বোন ফাতেমার কাছ থেকে নিয়ে পড়ে